এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আজ এখন প্রকাশে যোগ দিয়েছেন ক্রীড়া সংগঠক আলী আসগর লবি। লবি ভাই, আপনাকে স্বাগত আমাদের এখন প্রকাশে। আপনি দীর্ঘদিন যাবৎ ক্রিকেটের সঙ্গে সরাসরি নেই, আমি যদি বলি যে দর্শক হিসাবে এই দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে দেখলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন টেলিভিশনের দর্শক সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বিগত দিনে আমাদের যে আবার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তারা আশা করি তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আপনার প্রশ্নের উত্তর আমি এভাবেই দিতে চাই, আমি অবশ্যই অনেক দিন জড়িত ছিলাম না, এই জন্যে ছিলাম না আমাদের যেহেতু আমি রাজনীতি করতাম এবং সেই হিসেবে আমি একজন সংগঠক ছিলাম এবং বিসিবির প্রেসিডেন্ট হয়েছিলাম। তারপরে বিগত দিনে পট পরিবর্তনে অনেক রকম সুবিধা অসুবিধা ছিল, যার জন্য সরাসরি সব জায়গায় জড়িত হতে পারিনি, কিন্তু খবর সবসময় রাখতাম। যেহেতু ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের সাথে ছিলাম, সবসময় খবর রাখতাম এবং সবসময় আশা করতাম যে বাংলাদেশ ক্রিকেট একটা ভালো জায়গায় যাক, ভালো করুক। আমরা যে জায়গায় ছাড়িয়ে আসছিলাম তার থেকে খুব একটা ভালো জায়গায় তো যেতে পারিনি। আমাদের আশা ছিল, আমি যখন বিসিবির প্রেসিডেন্ট ছিলাম আমার অনেক বক্তব্যে আমি বলেছি যে আগামী 10 বছরের জন্যে 2002, 3, 4 এই সময় আমি বলেছি যে 10 বছর পরে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে সেমিতে যাব ডেফিনেটলি, তারপরে আরও 2-3 বছরের মধ্যে ফাইনালে যাব। তো সেটা তো আমরা পারলাম না। তো সেটা না পারার জন্যে পুরোপুরি দায়ী আমি কাউকে করব না, যে আমরা চেষ্টা করলে আমরা যেতে পারি, সেটা আমরা দেখিয়েছি। কারণ আমাদের সময় অনেক 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 কিছুই আমরা করার চেষ্টা করেছিলাম এবং করেছি। যার ধরুন প্রথমে একটা জিনিসই বলি, ওই সময় আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ছিল না বাংলাদেশের ক্রিকেটে, আমরা ভেন্যুও ছিল না। আমরা একসাথে কিন্তু 5টা ভেন্যু করার ব্যবস্থা করেছিলাম, সেটা আপনি জানেন, দেখেছেন। তো এইগুলো চেষ্টা করার জন্যই হয়েছে এবং আইসিসি আমাদের অনেক সাপোর্ট করেছিল। তো এখন ইনশাল্লাহ আশা করি যে ক্রিকেট ভালো হচ্ছে। এই কয়েকদিন আগে পাকিস্তানের সাথে আমরা 2টো টেস্টে হারিয়ে এসেছি, এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট এবং আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো করবে। এবং আপনাদের সময় যে যারা অভিষেক করেছিল তারা তো এখন অনেক কেউ ক্রিকেট খেলছেন এখনও। স্বাভাবিকভাবে তখন আমাদের কিছু যে ত্রুটিগুলো ছিল, যত আপনি হয়তো আপনার মনে আছে যে আমাদের ওপেনিংয়ের জায়গাটা খুব নড়বড়ে ছিল। আপনারা বিদ্যুৎ, রোকন ওদেরকে খেলার চেষ্টা করেছিলেন, অপি, কিন্তু ওই জায়গায় কিন্তু আমার ওপেনিংয়ে কিন্তু এখনও সেই সমস্যাটা আছেই এতদিন পরে এসেও। এই জায়গাগুলো নিয়ে আমাদের এতদিনেও আমরা একটা স্থির জায়গায় যেতে পারছি না কেন, ভরসার জায়গায় যেতে পারছি না কেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় এগুলো দেখেন, এগুলো সব ডিপেন্ড করে বোর্ড কিভাবে করবে। সিলেকশন কমিটি আছে, কোচ আছে, ক্যাপ্টেন, সেগুলো তাদের সাথে মিলে এগুলো করা উচিত। এবং সবচেয়ে অসুবিধা যেটা আমি দেখছি, আমার মনে হয় যে আমরা যেগুলো চালু করেছিলাম ট্যালেন্ট হান্ট এবং যেভাবে স্পিনারদের ট্যালেন্ট আনা যায়, ফাস্ট বোলারদের ট্যালেন্ট আনা যায়, ব্যাটসম্যানদের আনা যায়, সেগুলো পরবর্তীতে দেখিনি। আরও একটা জিনিস, আপনি তো সাথে জড়িত, আপনি জানেন যে ডোমেস্টিক ক্রিকেটটা একদম নাই এখন। ডোমেস্টিক ক্রিকেট ছাড়া ভালো ক্রিকেটার আসবে না। ক্রিকেটার তো ঢাকার থেকে খালি আসবে না, ডিস্ট্রিক্ট ওয়াইজ সব জায়গার থেকে আসে। এখন তো উপজেলা ওয়াইজ আপনি রাস্তায় গেলেই দেখবেন যে দানা ক্ষেতের মধ্যেও মানুষ ক্রিকেট খেলছে। তো ক্রিকেটের জন্য তো আমাদের লোকজন তারা চায়, সবাই চায় খেলতে আসতে। তো সেটা আপনার ধরে আনতে হবে, এখানে এনে আপনাকে প্রসেসে ফেলে তাদের ম্যাচিওর করে না। কিন্তু ওটা তো স্থানীয় ক্রিকেটে আমি আসছি পরে, কিন্তু এই যে ওপেনার না পাওয়া এবং সেটা বলা হয় যে এই যে বোর্ডে যারা থাকেন তাদের বা যারা নির্বাচক থাকেন তাদের পছন্দ অপছন্দের কারণে ওই জায়গায় আসলে নিরীক্ষাটা চলতেই থাকে যে কার পছন্দের খেলোয়াড়। এটা চেয়েছিলাম যে ক্লাব ক্রিকেট পলিটিক্সটা বোর্ডে না আসুক। আমাদের সময় আসেও নি, আমরা আবাহনী, মোহামেডান, অন্য কিছু আমরা চাইনি। আমরা যার ট্যালেন্ট আছে, যে ভালো খেতে পারে, হি মাস্ট কাম, সেটাই আমাদের ছিল এবং আমরা সেইভাবে চালিয়েছিলাম। এখনও যদি সেইভাবে চেষ্টা করে তাহলে কিন্তু। আপনি কি মনে করেন যে আপনাদের পরবর্তী সময় আপনারা যখন চলে যান তারপরে ক্লাব ক্রিকেট বিসিবির মধ্যে তাদের আধিপত্যটা
বেড়ে যায়। ওইটা তো সবসময় ছিল যে আবাহনী থেকে আনতে হবে অথবা মোহামেডান থেকে আনতে হবে, সে ভালো খেলুক আর না খেলুক তাকে চান্স দিতে হবে, এটা ছিল। আপনাদের সময় ছিল না? আমাদের সময় ছিল না, এটা আপনি ধরতে পারবেন না, কারণ আমরা অনেক কোনো রকমই ঢুকতে দেয়নি। আমরা বলেছি যে ভালো খেলে তাকে আনো, তারপরে সিলেক্টররা আছে তারা দেখবে, তাদের মত সবাই বসে, ডেভেলপমেন্ট কমিটি আছে তারা দেখে সবাই বসে যেভাবে করতে হয় প্রসেসের মধ্যে যেভাবে আসবে সেভাবে প্লেয়ার উঠবে। ওই কারো সুপারিশে কে নাও, এটা আমাদের সময় একদম ছিল না, আমরা করিও নি কোনো সময়, চেষ্টাও করিনি। কিন্তু পরে তো এগুলো হয়েছে দেখেছি। তো এগুলো যদি বন্ধ করা যায় আর প্রসেসের মধ্যে এনে যারা ভালো খেলে তাদের আগে আনতে হবে। আপনি দেখেন যে আশরাফুলের ব্যাপারটা, আশরাফুল তো ভালো ক্রিকেটার ছিল, হঠাৎ করে কীভাবে চলে গেল। পরে আমি তো এই যে ধরেন সাকিব, মাশরাফি, এরা তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তো তাদেরও পলিটিক্স ইনভলভ করে দিলে তাদের পলিটিক্সটা একটা ফুল টাইম জব। সেখানে আপনার কনস্টিটিউশন আছে, কনস্টিটিউয়েন্সি আছে, পার্লামেন্ট আছে, সেখানে যে বসতে হবে। তো একজন পার্লামেন্ট মেম্বার এগুলো করবে না ক্রিকেট খেলবে, এটা দুটো একসাথে সম্ভব না। তো এই জন্যই এগুলো আমাদের বন্ধ করতে হবে। আমাদের যদি কেউ যেন স্পোর্টসম্যান, ক্রিকেটার অথবা ফুটবলার, সে যদি পলিটিক্সে জয়েন করতে হয়, রিটায়ার করে আপনি আসেন, এসে জয়েন করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু দুটো জিনিস একসাথে আমার মনে হয় সম্ভব না। এইসব করেই আমরা একটু পিছিয়ে গেছি। তারপরে যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে ক্লাবের প্রভাব নেই, ছিল না, অঞ্চলের প্রভাব কি ছিল আপনাদের সময়? অঞ্চলভিত্তিক প্রভাব আপনাদের সময় বা পরবর্তী সময় দেখেছেন যে কে কোন অঞ্চলের রাজনৈতিক যারা নেতা আছেন তাদেরও কিছু পছন্দ অপছন্দের ব্যাপার এগুলো কিন্তু শোনা গিয়েছিল আপনাদের সময়? না, আমি একটা উদাহরণ দিয়ে, আচ্ছা উদাহরণ দিয়ে বলেন। যে আমি খুলনা স্টেডিয়ামে ছিলাম যখন আমাদের খুলনা স্টেডিয়ামটার ওপেনিং হয় সেই সময়। তো আপনার মনে আছে আমাদের খুলনায় ওই স্টেডিয়ামের পাশেই আমাদের ওই ছেলেটা ছিল, ও মারা গেছে, ওর নামটা আমার মনে আসছে না। ও তখন খেলতো। তো তখন ফারুক শাহ, এখন যিনি বোর্ড প্রেসিডেন্ট, উনি চিফ সিলেক্টর ছিলেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু খুলনায় খেলা, ওকে চান্স দিলে ভালো হয়। কিন্তু ফারুক বলছিল ভাই রোড অ্যাক্সিডেন্ট যে মারা গেল, মারা গেল রোড অ্যাক্সিডেন্টে, ওর নামটা আমার মনে আসতেছে না, মনে আসলে বলবো। হ্যাঁ, তো সেটা ফারুক কিন্তু সেটা করেনি, কিন্তু আমি সেটা মেনে নিয়েছি আমি। এবং আপনি ফারুক তো এখনও আছে প্রেসিডেন্ট, আপনি জিজ্ঞেস করেন যে আমরা কোনো দিন তাকে কোনো রকম বলিনি যে ফারুক আপনি এটা করেন ওটা করেন। আমি বলছি ফারুক আপনি সিলেক্টর, চিফ সিলেক্টর, আপনার সিলেকশন টিম আছে, আপনার প্রসেসের মধ্যে আপনি যেভাবে করবেন আপনি করেন এটা। তারপরে ধরেন যখন মুশফিক যখন ওর অভিষেক হয়, ই ওয়াজ অনলি 16 এবং ও লর্ডসে হয় ওর অভিষেক। এর সম্বন্ধে আমাকে ওই ইন্ডিয়ান কমেন্টেটর মদনলাল বলেছিল যে একটা খুব ভালো ফিউচার, ওকে তোমরা এত অল্প বয়সে খেলায় না। তো সেটাও আমরা ফারুককে রিকোয়েস্ট করেছিলাম, ফারুক বলেছে না খেলতে দেন, লেট হিম প্লে, এবং সেইভাবে ওর অভিষেক হয়েছে। তো আমাদের ইন্টারফারেন্সটা একদম ছিল না, আমরা কোনো সময় পরে বলতাম না যে ভাই এটা করেন ওটা করেন, তাই না, সেইভাবে চলেছে। এবং কোনো আঞ্চলিক কোনো রকম প্রভাব কিংবা কোনো রাজনৈতিক প্রভাবও আমাদের মধ্যে ছিল না। আপনি বলছিলেন যে বিশ্বকাপে সেমিফাইনাল তারপর ফাইনালেও যাওয়ার একটা আপনারা সম্ভাবনা দেখছিলেন, কথা বলছিলেন, কিন্তু এই যে আপনি বোর্ড ছেড়ে যাওয়ার পর তো বেশ কয়েকটি বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে, সেই ফলাফলগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন। শুনুন, আমরা চলে যাওয়ার পরে মোটামুটি খুব খারাপ ছিল না, খেলেছে। কিন্তু তারপরে রিসেন্টলি সর্বশেষ যে বিশ্বকাপ গত 3-4 বছরে তো আপনি দেখলেন একদম আমরা পারফরমেন্স দিতেই পারিনি, পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক একদম। তো সেই হিসেবে তো ধরেন এর মধ্যে তো এখন ওই যে আপনি তামিমের জিনিসটাই দেখেন, তামিম তো একটা ওয়ার্ল্ড ক্লাস ওপেনার, তাকে হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হলো। তো এটা ডেফিনেটলি কোনো পলিটিক্স ইনভলভ ছিল কিংবা কোনো কিছু ইনভলভ ছিল যার জন্য সে আসেনি। তো তাকে বাদ দিয়ে তো আমরা কোনো সুবিধাই যেতে পারিনি। আর খেলার মধ্যে যদি একটা প্লেয়ারকে আমি তাকে ইনভলভ করে তাকে বলতে থাকি যে তুমি পারবা কি পারবা না, এই না ওই না, তাহলে তো তারও মন ভেঙে যায়, সেও তো ফুল হার্টেড আসতে পারবে না। তো সেই জন্যই এগুলো আমার মনে হয় বন্ধ করা উচিত। যাদের আছে তার তুমি খেলতে দাও, নর্মাল প্রসেসে খেলতে দাও, খেলতে আসতে বলো। এবং মাঠে যাওয়ার সময় তাদের দে শুড নট বি এনি টেনশন অন দেম, তাদের মাথায় জন্য কোনো রকম টেনশন না থাকে, সোজাসুজি খেলুক, তাহলে ভালো করে আসবে, ডেফিনেটলি ভালো করবে। এবং ইয়াং জেনারেশন তো খুব ভালো খেলতেছে, এই যে নতুন ফাস্ট বোলারটা আসছে, এই যে পাকিস্তানে খেললো, 5টা উইকেট নিল, খুব ভালো খেললো। তো সে এরকম আসতেই থাকবে ইনশাল্লাহ, আমি আশা করি।
এবং আপনি বলছিলেন যে ওই যে প্রতিভা অন্বেষণের জন্য স্কুল ক্রিকেট যে ব্যাপারগুলো ছিল, জি, আন্ডার 19ও কোনো আন্ডার 13ও আমরা শুরু করেছিলাম, সেগুলো সব বন্ধ হয়ে গেছে, নাই। স্কুল ক্রিকেটটা হওয়া উচিত, ক্লাব ক্রিকেট হওয়া উচিত, ডিস্ট্রিক্ট ওয়াইজ হওয়া উচিত। সেখান থেকে আপনি দেখবেন যদি এগুলো শুরু করতে পারে, তাহলে বছরে আপনার না হলে 100 যদি ক্রিকেটার ওখান থেকে আপনি আনতে পারেন ট্যালেন্ট ধরে, তার মধ্যে 5টা কি বেরোবে না? ডেফিনেটলি বেরোবে। তো সেইটা আপনাদের তৈরি করা ভেন্যুগুলো পরে কার্যকর থাকলো না কেন? রাজনৈতিক কারণে? এটা তো আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন, বগুড়া ভেন্যু এবং তাতে ক্ষতিটা কি হলো? ডিস্ট্রয় করে, সেটা দেশের ক্ষতি হয়েছে, আমাদের তো ক্ষতি হয়নি কারো। আমরা দেশের সম্পদ নষ্ট করেছি। বগুড়া ভেন্যুটা খুব ভালো ভেন্যু ছিল, চান্দু স্টেডিয়াম। হ্যাঁ, খুলনায় খুব ভালো ভেন্যু ছিল, এবং দেখেন খুলনা ভেন্যুটা ছিল, এবং ওই শেখ সোহেল সাহেব উনি খুলনা থেকে রিপ্রেজেন্ট করতেন বোর্ডে। তো উনিও খুলনা এর মধ্যে গত 15 বছরে একটা খেলা হয়নি খুলনায়। আমাদের পরে যে খুলনা আন্ডার 19 করেছি আমরা, তারপরে কয়েকটা গেমই আমরা ইন্টারন্যাশনাল করার চেষ্টা করিয়েছি। খুলনায় অনেক অনেক প্রবলেম ছিল খুলনায়। আইসিসি থেকে বলেছিল যে এয়ারপোর্ট নাই, হোটেল নাই, সুইমিং পুল নাই। আমি তো ওই সময় যে নেভির সুইমিং পুল দেখাইছি আইসিসিদের, মাহানামা, রশন মাহানামা ছিল, তাকে সেটি দেখিয়ে, এবং ওই ক্যাসেল সালামে একটা জিম বানিয়ে দেখাইছি যে ভাই এই জিম আছে। সেইভাবে ওদের দেখিয়ে আমরা মাঠটা ভেন্যু করেছিলাম, এবং পরে সেগুলো চালু আছে, চলতেছে, এবং হয়েছেও ইন্টারন্যাশনাল গেম, কিন্তু তারপরে বন্ধ। এখন ওই মাঠে কোনো কিচ্ছু নাই। এবং ওখানে আমরা ফতুল্লা স্টেডিয়াম, ফতুল্লাটাও দেখেন নষ্ট হয়ে গেছে। প্লাস আমরা যেহেতু আমাদের দেশে বৃষ্টি অনেক, আমরা কিন্তু ইনডোর ফ্যাসিলিটি করেছিলাম সব জায়গায়, ইনডোর। রাজশাহীতেও করেছিলাম, রাজশাহীতে কোনো ভেন্যু নেই, তারপরে ইনডোর করেছিলাম। তো সেই ইনডোর ফ্যাসিলিটিগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো, এবং কেউ কোনো দেখেনি। তো ইনডোর ফ্যাসিলিটির দরকার। মিরপুরেও দেখেন, এই যে সবাই বলে যে মিরপুর স্টেডিয়াম, মিরপুর আমাদের হোম অফ ক্রিকেট, একেবারে হোম অফ ক্রিকেট, এটাও আপনি দেখেন এটা কিভাবে হলো, সেটা তো কেউ বললো না, কোনোদিন কেউ বলে না। এটা আমি যখন প্রেসিডেন্ট, আমাকে টেলিফোন করে বলা হলো, ওটা তো ফুটবল মাঠ ছিল, ফুটবল মাঠ ছিল, এবং আইসিসি আমাদের বললো যে এক মাঠে দুটো খেলা সম্ভব না, তোমরা 6 মাস ফুটবল খেলবা, 6 মাস ক্রিকেট খেলবা। তো আমরা যে এত টাকা পয়সা খরচা করে খেলার মাঠ বানাবো, সেটা তো থাকবে না। তারপরে একটা ক্রিকেটের পিচ বানাতে একটা কিউরেটার আনতে হয়, মাটি আনতে হয়, এই করতে হয়, 6 মাসে আসে আবার ফুটবল খেলে নষ্ট হয়ে যাবে, গ্রাউন্ড চেঞ্জ করো। তখন আমরা কি করব? তখন আমরা বোর্ডে চিন্তা ভাবনা করে দেখলাম যে অনলি ফ্যাসিলিটি মিরপুর, সেখানে আমরা যেতে পারি। আমরা সেটা মাথায় নিলাম। ওটা নেওয়ার পরে আমাদের কাছে অনেক রকম হুমকি এসছে যে আপনারা সরাতে পারবেন না, এখান থেকে নিতে পারবেন না। তারপরেও আমরা চেষ্টা করে নিয়েছি, এবং মিরপুর স্টেডিয়াম করার সময় আমরা ওই আমাদের বাবু তখন ছিল রফিকুল ইসলাম বাবু, ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিল, ওর সাথে মাহবুব আনাম, জামিল, খন্দকার জামিল, এরা সবাই মিলে কমিটি করেছিলাম। কমিটিতে ছিল প্লাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা কমিটিতে নিয়েছিলাম, যারা আপনার এই আর্কিটেকচারাল ডিজাইনে প্রফেসর, তাদের নিয়ে কমিটি করে তারাই সব কিছু করার পরে আমরা ওটা করি। পিচের বিষয়টা আসলেন লয় ভাই, আমি পিচের বিষয়টা যেতে চাই, এটা বিরতিতে যাব, ফিরে এসে আলাপ করতে চাই যে আমরা এই যে হোম অফ ক্রিকেট, এই যে মিরপুর বা চট্টগ্রামে আমরা নিজেরা পিচ তৈরি করি এবং নিজেরা খেলার ফলাফলগুলো নিজেদের দিকে নিয়ে এসেছিলাম। অনেকগুলো বড় বড় যে টেস্ট খেলোয়াড়ের দল বা ওয়ান ডে স্ট্যাটাসে যারা আমাদের উপরে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যখন আমরা এই মাঠগুলো ছেড়ে অন্য পিচে গেলাম, সেখানে আমরা ফল পাইনি। এই বিষয়ে আপনার কাছে জানতে চাবো বিরতি থেকে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশের বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন আলী আসগর লবি। ফিরে এলাম এখন প্রকাশ্যে। লয় ভাই, আগেই বলছিলাম যে দর্শক হিসেবে আপনার দেখার বিষয়টা, যে গ্যালারি থেকে বসে যে বাংলাদেশের ক্রিকেটকে দেখা, সেখানে পিচ নিয়ে আপনার অভিজ্ঞতা যদি বলেন, যে বা আপনার দেখাটা বলেন, যে এই যে আমরা নিজেদের মতো করে মিরপুরে বা চট্টগ্রামে পিচ তৈরি করলাম এবং সেই পিচে খেলোয়াড়দেরকে বা আমাদের বোলারদেরকে অভ্যস্ত করলাম, পরবর্তীতে কিন্তু যে আমরা বিশ্বকাপের আসর বলি বা টি20-র যে আসরগুলো বলি বা বাইরে কোথাও যে সফরে, যে আমরা কিন্তু আর ফল নিজেদের কাছে রাখতে পারছিলাম না। এটার জন্য তো আমরা নিজেরাই দায়ী। কেননা আমরা নিজেদের একটা গেম জেতার জন্য পিচ করব, আর সেই পিচটা বাইরে যেয়ে খেলতে পারবো না, সেটা তো ঠিক না। পিচটা তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হওয়া উচিত। এই আমি বলতে চাই আপনারে, যখন এই হোম অফ ক্রিকেটে আমরা পিচ করার ব্যবস্থা করলাম, আমাদের কিন্তু তখন বাইলেটারাল এগ্রিমেন্ট একটা করেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, এবং তখন অস্ট্রেলিয়ার বোর্ড প্রেসিডেন্ট ছিলেন
আমার নামটা মনে আসছে না, ওর সাথে আমাদের খুব ভালো ভালো ফ্রেন্ডশিপ ছিল। তো আমরা ওকে রিকোয়েস্ট করি যে তোমরা আমাদের সাহায্য করো। তো তখন কিন্তু অস্ট্রেলিয়ান বোর্ড আমাদের সাহায্য করেছিল সব রকম, এবং ওদের যারা এসেছিল বাংলাদেশে তাদের শুধু প্লেন ফেয়ার আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছিলাম, বাকি কোনো রকম কোনো অ্যালাউন্সেসও আমাদের দিতে দেয়নি। সেটা ওই অস্ট্রেলিয়ার ওরাই করেছিল, এবং সেইভাবে আমরা পিচ করেছিলাম। এবং পিচ করার জন্যে আমরা তখন আমাদের একজন বাংলাদেশি কিউরেটর এসটিসিতে ছিলেন, ওনাকে আমরা নিয়ে এসেছিলাম, এবং অস্ট্রেলিয়ানরা বলার পরে ওদের মধ্যে ঠিক যেভাবে ওরা করতে চায় সেইভাবে করা হয়েছিল। পরে এগুলো নষ্ট করা হয়েছে, নিজেদের জেতার জন্য করা হয়েছে এইভাবে, সেটা ক্ষতি কিন্তু আমাদেরই পেতে হয়েছে। আমরা একটা ম্যাচে হয়তো জিতেছি, কিন্তু পরে তার অন্য জায়গায় খেলতে যেয়ে আমরা হেরে গেছি। তো এটা তো ঢাকার মাঠে হোয়াইট ওয়াশ করেছি বা বাংলা ওয়াশ করেছি, হ্যাঁ, কিন্তু এটা তো ক্রিকেটের জন্য ঠিক হলো না, তাই না? মানে নিজের জন্য নিজের তো মনে হচ্ছে যে আমরা আমাদের নিজেরাই নিজের পা কেটে দিচ্ছি, যে আজকে ভালো খেলবো এখানে, কালকে যে এই পিচ থাকবে না আর এক পিচ আমরা খেলতে পারবো না। কিন্তু এখানে তো আমাদের চিন্তা করতে হবে কীভাবে অস্ট্রেলিয়ায় যেয়ে খেলতে পারি, কীভাবে ইংল্যান্ডে যেয়ে খেলতে পারি, ওই ধরনের পিচ আমাদের করার উচিত এবং সেই পিচে আমাদের রাখা উচিত। তো সেই টেন্ডেন্সিতে আমাদের থাকতে হবে, না থাকলে আমরা কোনোদিনই উন্নতি করতে পারবো না। উন্নতি করতে গেলে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের খেলতে হবে, তা নাহলে তো এই পিচগুলো এভাবে করার আমি একদম এটার সাথে একমত না। এবং খেলার ফলাফলের কথা নিয়ে তো আলোচনা করছি, সেখানে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে বা কথা বলা হয়েছে যে নির্বাচক, বিসিবি সভাপতি, কোচ বা ওই যে বোর্ডের যে পরিচালক এবং অধিনায়ক, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা কাজ করেছে, কে কার সঙ্গে কথা বলেছে বলে নাই, সেটা একটা প্রভাব ফেলেছে। তা এই যে চর্চাটা, হ্যাঁ, আমরা টেস্ট খেলুড়ে যখন দেশ হলাম তারপর থেকে চর্চাটা কিভাবে তৈরি হলো বা কিভাবে এগিয়ে গেল, এগুলো কিন্তু আমি আপনাকে আগেই বললাম যে আমাদের সময় কিন্তু আমরা এগুলো করতে দিইনি কোনো সময়। আমরা আপনার আগেও তো আরেকজন সভাপতি ছিলেন, হ্যাঁ, ওনাদের সময় এগুলো ছিল না, তখনও ছিল না, মানে সাবির হোসেন চৌধুরীদের সাবির সাহেবের সময় ছিল না, এগুলো কোনো রকমই ছিল না। উনিও কিন্তু ভালো বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এবং ভালো চালিয়েছেন উনি। তো তারপরে আমরা মোটামুটি আমরা চেষ্টা করেছি চালাতে, কিন্তু পরবর্তীতে এইগুলো যে ইন্টারফারেন্স বোর্ডের যে সিলেকশনের ব্যাপারে কিংবা অন্যান্য ব্যাপারে, সেটা তো একদম ঠিক না। তাতে তো দেশের ক্রিকেট নষ্ট হয়েছে, তাতে তো ক্ষতি দেশের ক্রিকেটের হয়েছে, যে আমার সুবিধা মতো আমি যাকে ইচ্ছা আনবো। আর বোর্ড প্রেসিডেন্টের কাজ তো না সিলেকশন কমিটিকে যেয়ে বসা, বোর্ড প্রেসিডেন্টের কাজ বোর্ড কীভাবে চলে সেটা দেখা, বোর্ডের উন্নতি কীভাবে হবে, দেশের ক্রিকেটের সর্বোপরি উন্নতি কীভাবে হবে সেটা দেখা। সেটি এখন বোর্ড প্রেসিডেন্ট যদি সব কিছু হাত দিতে চায়, যে মাঠে পিচ কীভাবে হবে সেটাও যদি বোর্ড প্রেসিডেন্ট করে দিতে চায়, তাহলে তো সেখানে কোনো রকম কোনো কথা আসে না। এবং কোচ, আমাদের কোচরাও কিন্তু বদল হয়েছে। ডেভিড হোয়াটমোরের পর থেকে একদম হাতুড়া সিং পর্যন্ত যদি বলি, প্রত্যেকে সবাই এসে কিন্তু অসুস্থতার মধ্যেই পড়েছিলেন। মানে আমাদের বোর্ড সন্তুষ্ট হচ্ছিল না, খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়ার সমস্যা, এগুলো তো আপনাদের সময় এটা কতটা ছিল বা দেখতে পেয়েছেন? আমি যখন জয়েন করি বোর্ডে, তারপরে তো আপনার মনে আছে ওই যে আমরা মহসিন কামাল নাকি পাকিস্তানি, আশরাফুল হক সাহেব আমার সাথে ছিলেন ওখানে। ওনারা, আমার তো তখন অত এক্সপেরিয়েন্স ছিল না বোর্ডের, তো ওনারা বললেন আনতে হবে, সে আনা হয়েছিল। সেটা আমাদের খুব বড় ভুল ছিল। সে ভুলটা কিন্তু পরে আমি বলেছি যা ভুল, অ্যাজ এ প্রেসিডেন্ট আমি মাথা নিয়েছিলাম ভুলটা। কিন্তু পরে আমরা যখন হোয়াটমোরকে আনলাম, হোয়াটমোরকে আনার পরে কিন্তু আমাদের দেশের ক্রিকেট উপরেই উঠেছে, নিচে নামেনি। হোয়াটমোর কিন্তু আমাদের অনেক দিয়েছে, এবং তার সাথে শুনুন, প্লেয়ারদের সাথে কোচের একটু মনোমালিন্য থাকতেই পারে, সবাই তো আর একরকম না, কারোর সাথে কারো তারও কিছু পছন্দের খেলোয়াড় তৈরি হয়ে যায়। তো হোয়াটমোর কিন্তু এগুলো কোনো সময় পলিটিক্সে সে ইনভলভ ছিল না, এগুলো করেনি। সে কিন্তু চেষ্টা করেছে কি করে বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যেতে, এবং সে দেখিয়েছে। আমরা ইংল্যান্ডে যেয়ে খেলে অস্ট্রেলিয়াকে হারাই আসছি হোয়াটমোরের সময়। সেক্ষেত্রে হাতুড়া সিংকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হাতুড়া সিং তো পুরো ইনভলভ ছিল পলিটিক্স, ফুল। এ তো তাহলে এগুলো হবে কি করে? তো আমি বলবো এই কথা, সাকিব বলতেছে এই কথা, তার সম্বন্ধে রাজনীতি করেছে কি হাতুড়া সিং নাকি বোর্ড সভাপতি বা বোর্ডের নির্বাচক? এটা সম্বন্ধে আমি তো কিছু দেখিনি, জানি না। কিন্তু আমার তো হাতুড়া সিংকে আমি করতে দেবে কেন? সে তো বাইরের কোচ। আর আমার তো মনে হয় এখন আমাদের নিজেদের দেশি কোচ নেওয়া উচিত, আমাদের বাইরে কোচ নেওয়ার কোনো, এবং অন্যান্য স্টাফ তো শ্রীলঙ্কার স্টাফও তো আছে আরো, ওই এগুলো সব বদলায় দেশি। আমরা একটা কিন্তু আমাদের শেষ বয়সে, আমরা মানে টেনিয়রের শেষের দিকে বোর্ডে আমরা বলেছিলাম বাংলাদেশ ক্রিকেট থেকে যারাই রিটায়ার্ড করবে তারা ওয়েলকাম টু জয়েন বোর্ড।
সেটা কিন্তু আমরা বলেছিলাম যে আসুক আপনারা বসেন। তো সেই নিয়মটা থাকা উচিত যে তারা ডাইরেক্টর হওয়ার দরকার নেই, তাদের বোর্ডে তো অনেক দরকার লোক, কোচ থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে ফ্যাসিলিটি থেকে শুরু করে সব লোক দরকার। তো এখানে আমাদের যারা রিটায়ার্ড হচ্ছেন তাদের আমরা যোগ করাই, তাদের রেখে তাদের দিলে তারা তো উপেক্ষিত হয়েছে বা বঞ্চিত হয়েছে। সবসময় বলা হয় যে খেলোয়াড়রা আসেনি, বিভিন্ন ব্যবসায়ীদের একটা বা রাজনৈতিক পরিচয় যারা তারা বোর্ডে এসেছে, কিন্তু খেলোয়াড়দের তো ঢোকার সুযোগটা এখন খেলোয়াড়দের বোর্ডে আমি চাচ্ছি যে তারা এসে বোর্ডে জয়েন করুক। নট যদি ডাইরেক্টর সবার হতে হবে এমন তো কথা নেই, তাছাড়াও তো বোর্ডে অনেক পদ আছে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে সেখানে ফরেনাররা আসছে। তো আমাদের ফরেনার না দিয়ে আমরা লোকাল যারা আছে আমাদের এক্স প্লেয়ার তাদের আমরা দিতে পারি, তারা জয়েন করুক। আপনি মনে করেন যে আমাদের যারা সদ্য সাবেক বা আগের যারা দীর্ঘ বেশ কিছু সময় আগে যারা খেলা ছেড়েছে তাদের বিদেশিদের চেয়ে তারা ভালো, মানে অ্যালেন ডোনাল্ড পেসার, তার জায়গাটা কে নেবে? না, এখন আমাদের সেটা দেখতে হবে, এটা বোর্ডে দেখে বোর্ড যাকে পছন্দ করে ওখানেও কোনো চলবে না যে যার পারফরমেন্স ভালো, যে ধরুন গত 10 বছর ক্রিকেট খেলেছে এবং ভালোভাবে খেলেছে, যার কোনো প্রবলেম নাই, ঝামেলা নেই, তাকে আপনি অ্যাপয়েন্ট করেন। দেশি বিদেশি মিশ্রণ হতে পারে, সেটাও হতে পারে, দেশি বিদেশি মিশ্রণ হতে পারে, কিন্তু দেশি খেলোয়াড়দের আমাদের চান্স আনা উচিত আমার মনে হয়। আসার আগে আপনার সাথে বিপিএল নিয়ে কথা হচ্ছিল যে আমরা এই বিপিএল নিয়ে আপনার সাথে কথা বলতে চাই বিরতি থেকে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন আলী আজগর লবি। ফিরলাম এখন প্রকাশ্যে। আইপিএল এর সঙ্গে তুলনা দিব না, কিন্তু বিপিএল আমাদের এখানে কিন্তু যখন শুরু হয়েছিল, বিপিএল এর যখন অভিষেক ঘটে তখন কিন্তু বেশ জনপ্রিয় ছিল। মানুষ খবর রাখতেন যে দর্শকরা বা ক্রিকেট যারা পছন্দ করে খবর রাখতেন কারা এগিয়ে যাচ্ছে, কারা চ্যাম্পিয়ন হবে, এবং প্রত্যেকটা খেলোয়াড়েরও অনেক খেলোয়াড় কিন্তু উঠে এসেছেন বিপিএল এর মাধ্যমে। কিন্তু ধীরে ধীরে কিন্তু জৌলসটা হারিয়েছে আমার কাছে মনে হয়েছে আর কি, দর্শক হিসাবে বা ক্রিকেট ভক্ত হিসাবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় বিপিএলটা রাখা উচিত ছিল, এবং যেভাবে টুর্নামেন্ট হয় সেভাবে যদি আমরা চেষ্টা করে বিপিএলটাকে রাখতাম তাহলে কিন্তু দেশের ক্রিকেটের উন্নতি হতো। কিন্তু অনেক কিছু ইনভলভমেন্ট হয়ে যায় ওর মধ্যে, পলিটিক্স এদিক ওদিক। আমি জানিনি, আমি সত্যি মিথ্যা আমি জানিও নি, আমি শুনেছি ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টও ছিল তার মধ্যে। তো এগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে বিপিএলটা হয়তো যোগসাজশ মানে হচ্ছে এটা কি ওই যে জুয়ারুদের সঙ্গে অনেক কিছু শুনেছি, কাগজে দেখেছি। এখন আমি তো জানি না কি যেটা সত্যি মিথ্যে সেটাও বলতে পারবো না, কিন্তু শুনেছি, দেখেছি, পেপারে দেখেছি। সেই তো সেইগুলো যদি সত্যি হয় তাহলে তো ডেফিনেটলি খুব দুর্ভাগ্যের কথা এটা। আর এবং কিছু কিছু নিশ্চয়ই সত্যি আছে, তা নাহলে বিপিএলটা নিচে যাবে কেন? প্রথমে তো খুব ভালোভাবে যাচ্ছিল বিপিএল। তো বিপিএলটা থাকলে কিন্তু দেশের ক্রিকেটের অনেক উন্নতি হতো। ডোমেস্টিক খেলা যেখানে হচ্ছে না সেখানে বিপিএলের মতো একটা টুর্নামেন্ট থাকলে ডেফিনেটলি ক্রিকেটটা চান্স পেত। ধরেন 5টা টিম থাকলেই 100 ক্রিকেটার তো খেলতো সেখানে, এবং দেশি বিদেশি খেলার সুযোগ। হ্যাঁ, তো সেই সুযোগটা পেলে একটা আমার মনে হয় অনেক রকম ট্যালেন্ট সেখান থেকে আমরা পেতাম, কিন্তু সেটাও তো হচ্ছে না, নষ্ট হয়ে গেছে। এখন কি জন্য গেছে সেটা আমি ঠিক বলতে পারবো না। জেলা ক্রিকেটগুলোর আপনারা কোন অবস্থায় রেখে গিয়েছিলেন এবং পরবর্তীতে? আমরা তো তখন দেখেন আমি জানি যে জেলা ক্রিকেট তখন 2007-08 পর্যন্ত খুব ভালো চলেছে, এবং প্রত্যেক জেলাতেই টুর্নামেন্ট হতো, প্রত্যেক জেলা থেকেই সেখানে ক্রিকেট ক্লাবরা খেলতো, ভালো ছিল। কিন্তু তারপরের থেকে আমার মনে হয় 10-12 পরের থেকে আর জেলা ক্রিকেট আর হচ্ছে না, কোথাও হচ্ছে না, যার জন্যে। কিন্তু এই আমাদের ক্রিকেট যত এগিয়ে গিয়েছে আমাদের টাকার উৎস তো বেড়েছে, আমাদের বিসিবির আয় তো কমেনি। হ্যাঁ, বিসিবির তো সেটাও একটা প্রশ্ন। আমরা যখন বোর্ডে ছিলাম তখন কিন্তু আমাদের আয় ছিল না, খুব কম আয় ছিল। আমি যখন ঢুকেছিলাম তখনও খুব অল্প টাকা ছিল। পরে আমি যখন বেরিয়ে এসেছি তখন লাস্ট বেলায় ওই আমাদের টিভি রাইটটা বোধহয় হয়েছিল নিম্বাসের সাথে, তখন বোধহয় 200-300 কোটি টাকা বোর্ড পেয়েছিল, 400 কোটি আমার খেয়াল নেই কত, আমি ছিলাম না, আমি সাইন করিনি, আমার পরবর্তীতে যিনি এসেছিলেন উনি সাইন করেছিলেন। তো সেই হিসেবে মোটামুটি তখন টাকা ছিল বোর্ডের। তো তারপরে এখন তো আইসিসি প্রত্যেক ওই আইসিসি ফিক্সার যখন হয় সেই হিসেবে আইসিসি $128 মিলিয়ন বিসিবিকে দেয়।
ধরেন এটা বোধহয় এভরি 4 ইয়ার্স or 5 ইয়ার্স হতে বিসিবি পাচ্ছে, তো এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। আর অন্যান্য টুর্নামেন্ট অন্যান্য টুর্নামেন্ট আছে, এই আছে, অনেক অনেক রকম ইনকাম আছে। তো এই দিয়ে তো বিসিবির আমার মনে হয় কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকা উচিত না। তো এতে তো বিসিবি তো এখন তো আমাদের সময় যখন আমরা স্টেডিয়ামগুলো করেছি, আমরা কিন্তু এনএসসি আমাদের স্টেডিয়াম করে দিয়েছে, বিসিবির তো এখানে কোনো কিছু ছিল না। তো আমাদের উই শুড বি গ্রেটফুল টু এনএসসি, বিকজ তারা করে দেওয়ার পরে আমরা ভেন্যুগুলো কিন্তু এই যে টাকা আসলো, কিন্তু এই টাকাগুলো এখন যে আসছে সেই জায়গাতে জেলা ক্রিকেট অবহেলিত ইজিলি করা যায়, ইজিলি। জেলা ক্রিকেটে এমন কোনো টাকা লাগে না। আপনি প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কেডিএসএ, যেমন আমরা খুলনায় বলি কেডিএসএ, বরিশালে বিডিএসএ, সব জায়গায় ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আপনার কাছে মনে হয় যে বয়সভিত্তিক ক্রিকেটেও ঠিক যত্ন আছে? এখনো উচিত, সব ধরনের ক্রিকেটটাই উচিত, তাহলে ট্যালেন্ট আপনি পাবেন না। আপনি 13 থেকে শুরু করে একদম উপর পর্যন্ত নেওয়া উচিত, এবং সেখানে দেখে তারপরে আপনি খোঁজেন যে 13-এ খেলবে, তাকে যদি আপনি খেলাতে পারেন, তো তার মনের মধ্যেই উৎসাহটা আনতে হবে যে বাংলাদেশে আমিও সাকিব হতে চাই, আমিও তামিম হতে চাই। সে উৎসাহটা সে পেলে সে উপরে উঠবেই সে, এবং সে দেখতেছে যে ক্রিকেট একটা তার হয়ে যাচ্ছে, একটা অটোমেটিক্যালি সে যে ক্রিকেট প্লেয়ার হয় তার প্রফেশনই সেটা হয়ে যাবে, সেই প্রফেশন থেকে সে টাকাও আয় করতে পারবে। তো সুতরাং আমাদের দেশের জন্য এরা তো একটা বড় স্কোপ। তো সেই স্কোপটা আপনার ওই ছোটো 13 থেকেই শুরু করতে হবে, 13, 15, 13, 17, 19 এইভাবে করে, তারপরে ডিস্ট্রিক্ট ক্রিকেট, তারপরে এসে আপনার এখানে আন্ডার-19 ক্রিকেট খেলুক, তারপরে ঢাকায় ক্লাব ক্রিকেট খেলুক, খেলে জয়েন করুক। আপনাদের সময় তো মেয়েদের ক্রিকেট বা মেয়েদের ক্রিকেট তো সেইভাবে এখন আমাদের মেয়েরা যে দেশের মাটিতে খেলছে, দেশের বাইরে যে ভালো করছে, তাদের অর্জন আছে, কিন্তু আপনার কাছে মনে হয় যে মেয়েরা সবসময় মানে বলা হচ্ছে যে এখানে একটা বৈষম্য আছে, তাদের ম্যাচ ফি, তাদের বেতন, এই জায়গাটা আপনি খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, দেখেন, মেয়েদের ক্রিকেট বলতে মেয়েদের ক্রিকেট কিন্তু শুরু আমরাই করেছিলাম। আচ্ছা, আমরাই শুরু করেছিলাম। তো তখন তো আর মানে বীজ বুনে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা বীজ বুনে গিয়েছিলাম, এবং টিমও হয়েছিল আমাদের সময়। আমরা কোচ টোচ সব কিছু করে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। মাহবুব আলম প্রবাবলি তখন বোধহয় মেয়েদের ক্রিকেটটা দেখতো, অথবা শাহিন দেখতো, যে কেউ, আমার খেয়াল নাই, ওনারা দেখতেন। তো সেই সময় থেকে মেয়েদের ক্রিকেটটা হচ্ছে। তো সেই সময় তো মেয়েদের ক্রিকেটে এরকম ওয়ার্ল্ড ক্রিকেটে ছিল না, কোনো রকম কোনো ফ্যাসিলিটিস ছিল না। তারপরে আস্তে আস্তে উঠছে। আমি তো দেখছি মেয়েদের ক্রিকেট আমরা খুব ভালো করছি। তো এতে এখন বিসিবির কাছে যেহেতু ফান্ড আছে, তো সুতরাং মেয়েদের তো দিতে কোনো অসুবিধে নাই, এমন তো কিছু দিতে হচ্ছে না তাদের। তারাও যদি খেলে আসছে, তাদেরও তো গড়তে, তাদের নিজেদেরও চেষ্টা আছে, আমাদেরও করতে হবে। তো যেভাবে আমরা পুরুষ ক্রিকেট করছি, সেম ওয়েতে আমরা যদি মেয়েদেরও নিই, তাহলে আমাদের মেয়েদের টিম কিন্তু রিসেন্টলি সবাইকে বিট করেছে তারা, এবং খুব ভালো খেলছে। তো নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে। হ্যাঁ, তো সেই হিসেবে মেয়েদের দিয়ে আমরা করতে পারলে মেয়েরাও খুব ভালো খেলবে। আমি ডেফিনেটলি, এখানে কোনো বৈষম্য হওয়া উচিত না, এবং তাদের যেটা প্রাপ্য তাদের সেটা দেওয়া উচিত। তাদের মনে কোনো সন্দেহ রাখা উচিত না। তাহলে যদি সন্দেহ রাখেন, তাহলে কিন্তু তারা আসবে না। তাহলে এই যে আসছে এরপরে কেউ আসতে চাবে না। সেই জন্য তাদেরও এনে তাদের বলা উচিত যে না, বিসিবি তোমাদের লুক আফটার করবে, তোমরা খেলো, যে ফ্যাসিলিটি। কিন্তু ওরা তো একের পর এক ফলাফল করছে। তারপর ওদের যে ম্যাচ ফির বিষয় আছে, বেতন যে বিষয়গুলো, সেগুলো তো বাড়ানো হয়নি, কিন্তু সেই জায়গা থেকে তো সাড়া দেয়নি বিসিবি। তো সেটা বিসিবির দেওয়া উচিত। আমি মনে করি 100% তাদের দেওয়া উচিত, কেননা তারা খুব ভালো করছে, এবং তাদের উৎসাহিত করা উচিত আমাদের। বিসিবি কে বারবারই কিন্তু এই যে মেয়েরা যখন ভালো ফল করে আসছে, তাদের সংবর্ধনা দেওয়ার জায়গাটাও কিন্তু ছেলেদের সঙ্গে ওইখানে বৈষম্য আছে। হ্যাঁ, বেতন যে লাখের ঘরেই এখনও ছাড়িয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু ছেলেরা অনেক বেশি পাচ্ছে। এইটা বারবার ওরা যখন ফল করে, তখন গণমাধ্যমগুলো বলা হচ্ছে মেয়েরাও তাদের দাবি তুলছে, বিসিবি কিন্তু কখনোই সাড়া দেয়নি, সেটাই বলছি আমি। হ্যাঁ, তো সেটা ধরেন এইটি আমার একই, আপনার যে প্রশ্নটা, আমিও একই প্রশ্ন বিসিবি করতে যাই, কেন আপনারা দিচ্ছেন না, আপনাদের অসুবিধাটা কি? আপনারা যদি ফান্ড না থাকতো আপনারা বলতেন, আপনাদের তো ফান্ড আছে। আপনারা এখন একটা ছেলেকে যদি সে খেলে, আপনারা তাদের সেভাবে স্কেল করেন, তো সেই স্কেলে মেয়েরা যেভাবে খেলে তাদের ঠিক আছে, একটু কম করে দেন, কিন্তু তাদের দেন। কম কেন না, একটু যদি করতে কম না, আমি বলছি যদি খেলার পরিসরের চিন্তা করে, কেন মেয়েরা তো আমাদের দেশে এভাবে খেলছে না, তো সেই হিসেবে একটু যেভাবে আপনারা স্কেল একটা বানান, অন্তত শুরু তো করেন, কাঠামো তৈরি করেন, শুরু করেন, তাদের দেন।
তাদের আমরা দেবো না, তাদের করবো না, তাদের খেলে আসলে রিসেপশন দেবো না, তাদের নিয়ে যাবো না, আসবো না। কারণ একটা মেন্স টিম যাচ্ছে খেলতে, তাদের পুরো স্কোয়াডকে নিয়ে আপনারা হই হুল্লা করে সাংবাদিক নিয়ে দিয়ে প্লেনে ওঠাচ্ছেন, কিন্তু মেয়েদের সাথে তো হচ্ছে না সেটা। তারা আসলে তাদের নিজেরা ট্রলি ট্রেনে জিনিসপত্র আনতে হয়। তো এগুলো বিসিবি দেখবে না? তারা তো ন্যাশনাল ক্রিকেটই খেলতেছে। তারা আপনার কাছে মনে হয় যে আর্থিক জবাবদিহিতাটা ছিল গত 15 বছরে বিসিবির, যে কত আয় কত ব্যয়? দেখেন, আমাদের সময় আমি আপনারে বলি, আপনার হয়তো মনে আছে, আমরা যখন প্রথম আমার সময় ওয়ার্ল্ড কাপ ক্রিকেটতে আমরা হেরে আসি, তারপরে আমরা একটা কমিটি করেছিলাম। শামীম হাসান সাহেব প্রেসিডেন্ট ছিলেন, উনি সিএসপি তখন, আর বোধহয় সিজার ভাই ছিলেন, আপনার মনে আছে, কমনার সিজার ভাই ছিলেন। ওনাদের তিন মেম্বার কমিটি করে আমরা বলেছিলাম যে অনেক প্রশ্ন উঠছিল, আমাকে করা হয়েছিল যেই, তো আমরা কমিটি করে আমরা সেই কমিটি দিয়ে আমরা রিপোর্টটা ওনাদের, আমরা কোনো দিন ওনাদের সাথে কোনো কথা বলিনি, ওনারা রিপোর্ট করেছেন, ওনারা সব কিছু করেছেন, এবং আপনাদের নিয়ে ইন্টারকন না শেরাটন কোন, ওই শেরাটন অথবা সোনারগাঁয়ে কোন উঠলে ওনারা পুরো 40 পৃষ্ঠার রিপোর্টটা আপনাদের দিয়েছিলেন। আমাদের কিন্তু কোনো ইনভলভমেন্ট ছিল না, সেটা নিরপেক্ষভাবে করেছে, নিরপেক্ষ, একদম নিরপেক্ষভাবে। আপনারা সেটা জানেন, আপনি দেখেছেন তখন। তো এখনই আমি বলবো যে পিসিবি যদি এত কথা ওঠে, যখন এই করাপশনের ব্যাপার, এই ব্যাপার, ওই ব্যাপার উঠতেছে, তো সেগুলো বিসিবির উচিত একটা নিরপেক্ষ কমিটি করে, বিসিবির লোক থাকবে না সেখানে, বাইরের থেকে আপনি নেন, আমাদের দেশে তো লোক কম নাই। আমি এটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছে জানতে চাবো যে নতুন যে ফারুক আহমেদের নেতৃত্বে যে নতুন বিসিবি হয়েছে, তাদের আসলে করণীয়টা কি? একটা হচ্ছে যে আগের দুর্নীতি খুঁজে বের করা বা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া, হিসাবপত্র নেওয়া, পাশাপাশি আমাদের ক্রিকেটকে সাজানো, হ্যাঁ, জাতীয় মানে পুরুষ মহিলা দুই দলের পাশাপাশি বয়সভিত্তিক বা অন্যান্য কী কী করা দরকার, কাঠামোগত উন্নয়ন, সেই জায়গাগুলো আপনি একটু বলবেন। আমি বিরতি থেকে ফিরে আসছি। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা বলে সঙ্গে আছেন ক্রীড়া সংগঠক আলী আসগর লবি। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে নতুন এখন যারা নেতৃত্ব দিচ্ছেন বিসিবিকে, তাদের করণীয় কি? একটা হচ্ছে যে আগের যে যারা ছিলেন, দীর্ঘ সময়ই ছিলেন বোর্ডে, তাদের কাজকর্মর এক ধরনের পর্যালোচনা করা, কি কাজ করে গিয়েছে, আর্থিক ব্যাপারগুলো খুঁজে বের করা, দুর্নীতির যদি বা হিসাবপত্র খুঁজে বের করা। পাশাপাশি তার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আগামী দিনের যে ক্রিকেট, সেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, ভালো ফল আনার ক্ষেত্রে তাদের করণীয়টা কি? দেখেন, এখন যে বোর্ড এসছে, ওনাদের বোর্ড প্রেসিডেন্ট সাহেবের উচিত যে বিগত দিনে যেটা হয়েছে সেটাও দেখা, আর আগামীতে ক্রিকেটটাকে কীভাবে সুন্দরভাবে গোছানো যায় সেটাও দেখা। এখন বিগত দিনের যে কথা উঠছে যে কি করাপশনের কথা, সব কিছু এরকম দুর্নীতি সব, তো সেটাতে ওনার নিজের কিছু দেখতে হবে না। উনি যদি আমরা যেরকম করেছিলাম, উনি যদি নিউট্রাল একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে দেন, বাইরের লোক নিয়ে, বিসিবির লোক তার মধ্যে ইনভলভ হবে না। আচ্ছা, বিসিবি ছাড়া বাইরের লোক ইনভলভ করে উনি কমিটি করে দিক। সেই কমিটি এখন যে আমাদের যে উপদেষ্টা আছেন, উপদেষ্টা সাহেবকে বলুন উনি যে আপনি একটা কমিটি করে দেন, এই দুর্নীতি যা আছে, বোর্ডের যা যা আছে সেটা দেখুক। 3 মেম্বার অথবা 5 মেম্বার একটা কমিটি করে দেওয়া হোক, যারা তার মধ্যে ক্রিকেটারও থাকতে পারে, তার মধ্যে কর্মচারী, মানে একজন জাজ থাকলেন, একজন আর্মি থাকলেন, একজন সিভিলিয়ান থাকলেন, 5 জনের একটা কমিটি করে দিয়ে, যারা ক্রিকেট সম্বন্ধে ইন্টারেস্টেড, যারা ক্রিকেট সম্বন্ধে খোঁজখবর নেন, ক্রিকেট সম্বন্ধে জানেন, তাদের দিয়ে কমিটি করে দিলে সেই কমিটি দেখুক। সেই কমিটি বসে তারপর বোর্ড প্রেসিডেন্টের সাথে আলাপ, একদম শেষের দিকে যে প্রেসিডেন্টে আলাপ করে প্রেসিডেন্ট রিপোর্ট দিক, অথবা আমাদের মতো আমরা করেছিলাম আপনাদের সামনে এনে পুরো রিপোর্টটা পেশ করে দিক। এটা মানে জনসম্মুখে আনা, এটা আনা দরকার, এটা ডেফিনেটলি দরকার। অনেক টাকার ব্যাপার, অনেক কিছু হয়েছে, মানুষে অনেক কিছু বলেছে, আপনিও দেখেননি, আমিও দেখেনি, কেউ কিছু জানে না কি দুর্নীতি হয়েছে কি হয়নি কিনা। যারা দুর্নীতি করেছে তাদের সাজা হওয়া উচিত ডেফিনেটলি। যারা কেউ কিছু করেনি, ভালো কাজ করেছে, তাদের পুরস্কৃত হওয়া উচিত, তাদের পুরস্কার দেওয়া উচিত। তাদের খালি বোর্ড থেকে বের করানো উচিত না। আমি মোটেই এটার পক্ষপাত নাই করি না। আপনার মনে হয় যে এই যে নতুন যে কমিটি বা বিসিবির কথাই যদি বলি, এখন একটি অন্তর্বর্তী সরকার আছে, পরবর্তীতে হয়তো নির্বাচিত সরকার আসবে, সেটা কবে যখন আসবে, এই রাজনীতি মুক্ত থাকতে পারবে বিসিবি? রাজনীতি মুক্ত করতে হবে। আচ্ছা, রাজনীতি মুক্ত করতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলো বা সরকারের না বোর্ডে যিনি যারাই আসে, ধরুন আমাদের দেশে একটা পদ্ধতির মধ্যে পড়ে গেছে একটা, যে দল গভর্নমেন্টে আসে তারা তাদের থেকেই দেয়। তো আপনি যদি নির্বাচনের মাধ্যমে যদি সুন্দর একটা কমিটি আনতে পারেন, এবং সেই কমিটি যদি
ক্রীড়া সংগঠকরা থাকে, যাদের ক্রিকেট সম্বন্ধে অথবা যে কোনো খেলা সম্বন্ধে আইডিয়া আছে, সেই ধরনের সংগঠক যারা আসে, তারা অটোমেটিক্যালি এই জায়গাটাকে ভালো জায়গায় নিয়ে যাবে। আমি আশা প্রকাশ করি, আমার মনে হয় সেটা হবে সম্ভব আমাদের দেশে। তো সেই জন্য সেইভাবে আমাদের করতে হবে, একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা বোর্ড আনতে হবে। শুরু থেকেই তো এটা হয়নি, এখন হবে? এখন নিশ্চয়ই হবে, কেন হবে না? এখন আসেন উপদেষ্টা যিনি আছেন, উনি যদি অন্তর্বর্তী সরকারের সময় হলো, এখন যে গঠনতন্ত্রটা আছে সেইটাকে দেখে সেটাকে চেঞ্জ করে যা যা চেঞ্জ করতে হবে, এখন আমি গেছি আমার মতো গঠনতন্ত্র করবো, সেটা তো হবে না। একটা গভর্নমেন্ট থেকে এটা করে দেওয়া হবে এবং সেটা থাকবে যে এতে কোনো ইনক্লুশনও হবে না, কোনো কিছু বাদও যাবে না। সেভাবে করে দিয়ে সেই গঠনতন্ত্র যা হবে সেভাবে নতুন কমিটি করুক এবং তারা চালাক। এবং প্রত্যেক সময় আপনার দেখেন একটা অডিট করা দরকার, এবং অডিটর যারা হয় তারা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে একদম। এখন আমি যদি কমিটিতে থাকি আর আমি যদি সেই অডিট কমিটি দিই, তাহলে সেটা তো হবে না। আপনি টেন্ডার পাস করে খুব ভালো একটা অডিট কমিটি দেন, যারা ইন্ডিপেন্ডেন্ট অডিটর, তাদের দিয়ে অডিট করান, এবং সেই অডিট করে তারপরে আপনি একটা কমিটি করে দেন, কমিটির বলেন দেখতে, তাহলে তো ইনশাল্লাহ এগুলো থাকে না, কোনো কিছু থাকে না। আর খেলোয়াড়দের উপর যে বাড়তি চাপ, সেটা রাজনৈতিক হোক, নির্বাচকদের হোক, ক্লাবের হোক, সেইটা কিভাবে? এগুলো যদি ইচ্ছে থাকে তাহলে বন্ধ করা যায়, ইচ্ছে থাকলে বন্ধ করা যায়। এই জন্য যে ধরেন আপনি যদি পলিটিক্স ইনভলভ করতে না চান, কোনো চাপ, এখন ক্লাব ক্রিকেটটা হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। যেমন আবাহনী, মোহামেডানরা বড় বড় ক্লাব, তাদের থাকা উচিত। যে আগে ভিক্টোরিয়া খুব ভালো ছিল সবাই, যারা এই ক্লাব ক্রিকেট তো বাংলাদেশে সেই আমরা যখন পূর্ব পাকিস্তান আমলে আমরা দেখেছি, খেলেছি, তখন থেকেই চলে আসছে। তো সেটা তো ক্লাব ক্রিকেট নাই, ওই সূর্যতরুণ, কলাবাগান, এরা তো ভালো ক্রিকেট খেলতো। তো এখন সবাইকে নিয়ে বিসিবির উচিত, বোর্ডের উচিত যে যদি কোনো অন্তত যদি ক্লাবদের যদি ক্রিকেটের সরঞ্জামাদিও কিনে দিতে হয়, ক্রিকেট বোর্ড কিনে দিতে পারে, তাদের ফান্ড আছে, কিনে দিয়ে বলে যে তোমরা ক্লাব ক্রিকেটটা শুরু করো। তো শুরু করলে সেখান থেকে অটোমেটিক্যালি ট্যালেন্ট উঠে আসবে আর এগুলোও বন্ধ হবে। এখন সবাই বলে যে ধরেন 15 বছর ধরে এক প্রেসিডেন্ট, এক বোর্ড, কারো আর কোনো ইচ্ছা নাই, সেই ইচ্ছাটা আবার ফিরে আনতে হবে। এটাও যে এতদিন আপনি বলছেন যে ওইখানে এক ধরনের একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ ছিল, সেটা তো বোঝাই যাচ্ছে যে বোর্ডের প্রেসিডেন্ট, এটাও করা উচিত যে 2 টার্মের বেশি বোর্ডের প্রেসিডেন্ট হতে পারবে না, এটা করে দেওয়া উচিত। যেই হোক সেই নির্বাচনের মাধ্যমে হতে হবে এবং 2 টার্মের বেশি থাকতে পারবে না, অথবা এক টেনিওর, এক টার্ম থাকুক, যেটা গঠনতন্ত্র সবাই যেটা চায়। এক নাগারে 15 বছর 10 বছর থাকা সম্ভব না, 10 বছরও থাকা সম্ভব না, 6 বছর ম্যাক্সিমাম, 3 বছর করে 6 বছর। আর এই যে একটা মধ্যবর্তী, একটা মধ্যম মেয়াদে, দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো, সেগুলো কি হওয়া উচিত? সেগুলো দেখেন সব কিছু মানুষের বোর্ডে যারা থাকবে তাদের ইচ্ছা অনুযায়ী তো করলে হবে না, এটা একটা সবার মত নিয়ে এগুলো করা উচিত। এর জন্যে সবসময় একটা ধরেন বোর্ড আছে, বোর্ডের উচিত যে সবার সাথে কথা বলে যে পলিসিটা কীভাবে করতে হবে, একটা ওপেন মিটিং দিয়ে দিল। ধরেন এখন মিটিংয়ে তো সব যাবে না, আপনারা সাংবাদিকরা থাকলেন, যারা ক্রিকেটে ইন্টারেস্টেড তারা থাকলো, সবার আলোচনা করে একটা পলিসি নেবে, সেই পলিসিটা বোধহয় চালালে খুব ভালো হয় আমার মনে হয় সেইভাবে করলে। এবং খেলোয়াড় এই যে উঠিয়ে আনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ট্যালেন্ট হান্টের যে কর্মসূচিগুলো ছিল, সেগুলো নিয়ে আপনার কোনো পরামর্শ আছে না? ইমিডিয়েটলি লোকাল আমাদের কোচ দিয়ে সেগুলো চালু করা উচিত, এবং তাদের দিয়ে ধরেন প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ 2 জন করে যদি কোচ আমরা দিয়ে তারা বলে আপনারা ট্যালেন্ট খুঁজে আনেন, আপনাদের কাজে বিসিবি আপনাদের পে করবে, আপনারা থাকেন, দেখেন আপনাদের প্রত্যেক 6 মাস অন্তত 20 জন অথবা 25 জন ছেলে আনতে হবে যারা খেলতে পারে ভালো, সেভাবে আনুক। সব জায়গার থেকে আনলে দেখেন কত পাওয়া যায় ছেলে। আর একাডেমি, আমাদের ক্রিকেট একাডেমি, বিকেএসপিগুলো নিয়ে আপনার? এগুলো ক্রিকেট একাডেমি আমাদের, আমরা বললাম না আমরা ইনডোর ফ্যাসিলিটিগুলো করেছিলাম, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো একাডেমি তো দূরের কথা, আমাদের হোম অফ ক্রিকেটে এখানে একাডেমি করার জায়গা ছিল এবং সব কিছু আছে এখানে ছোট্ট একটা জায়গাও করা আছে ফর ক্রিকেট একাডেমি। তো সেটাকে ডেভেলপ করা উচিত, ইমিডিয়েটলি করা উচিত। আপনার কি ক্রিকেটে আবার ফেরার ইচ্ছে আছে নাকি? আমি তো ফেরার ইচ্ছে না, আমি যেহেতু আমি একজন ক্রিকেট প্রেমী, সেই হিসেবে আমি সবসময় থাকতে চাই ক্রিকেটের সাথে। এখন আছি আর কি, দেখছি আগামীতে কী হবে কিছু জানি না। ক্রিকেটের সঙ্গে এই যে
কোনো পদ নিয়ে আসার? আমি মনে করি, আমি এখনো কিছু বলতে পারবো না, এখন দেখি কোন দিকে যায় আর কি, সব দেখে ভালোভাবে যদি কিছু হয়, যদি দরকার হয় তো আসবো, না দরকার না হলে আসবো না, এই। আর এই যে আপনি যেটা বললেন যে রাজনীতি মুক্ত থাকা, যে আপনি তো রাজনীতির সাথেও যুক্ত, তাহলে আপনি যদি বিসিবির নেতৃত্বে আসেন, ক্রিকেটের নেতৃত্বে আসেন, তাহলে তো রাজনীতি যুক্ত হলো না। আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা রাজনীতি যুক্ত করতে দিইনি। আমরা সব জায়গায় ইলেকশন করে ওইভাবেই লোক এনেছি যারা এসেছে তাদের। এবং বোর্ডেও আপনি আমাদের বোর্ডে দেখেন, কত বোর্ডে, ওইখানেও গাজী সাহেব ছিলেন, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এই যে গাজী গ্রুপের গাজী, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আপনাদের সময়? আমাদের সময় ছিলেন, শেষ পর্যন্ত উনি ছিলেন, ওনাকে তো আমরা বাদ দিই, উনি ছিলেন। তো আমরা কিন্তু কোনোদিনই চাইনি, উনি ইলেকশনে জিতে আসছেন, আমাদের তো কোনো রকম কোনো অবজেকশন ছিল না। আমি প্রত্যেক বোর্ড মিটিং আমি টেলিফোন করে ওনারা বলতাম, আপনি আসেন, গাজী ভাই আসেন, আপনি থাকতে হবে, আবার পাশে বসেন আপনি এসে। আচ্ছা, ছিলেন, আমরা কোনোদিন করিনি, আমরা এরকম করিনি যে, আপনার একটা কথা বলি যে আমরা চলে যাওয়ার পরে খুলনা স্টেডিয়ামে খুলনার মেয়র সাহেব গিয়েছিলেন এবং অনেকেই মানে তদানীন্তন সরকারের লোকজন গিয়েছিলেন সেখানে। তারা যে সব আমাদের নামটাম যেখানে ছিল ভেঙে দিয়ে ইনডোর যে ফ্যাসিলিটিটা করেছিলাম, সেই ফ্যাসিলিটির মধ্যে একটা মিটিং করেছিলেন। এবং সেই মিটিংয়ে যে তারা বলেছেন যে এই যে যা দেখতেছেন এখানে গত 5 বছরে বিএনপি সরকার 2টা ইটও লাগায়নি, মানে 2টো ইটও গাঁথেনি গত 5 বছরে, কিন্তু সব যেখানে তারা বসেছিলেন সব কিছু আমাদের করা। আর এখানে আমি আরেকটা কথা না বললেই নয়, আমাদের আরাফাত রহমান কোকো সাহেব, উনি কিন্তু আমাদের ক্রিকেটের জন্য একজন খুব ভালো সংগঠক ছিলেন। এবং আমার সাথে উনি বোর্ডে ছিলেন 5 বছর। উনি যেভাবে আমাকে সাহায্য করেছেন এবং যেভাবে উনি ক্রিকেটকে ভালোবেসে যে সব জায়গায় নিয়ে গিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের টাকার দরকার, আমাদের কাছে টাকা নেই এই স্টেডিয়াম উন্নয়নের জন্য। তো উনি আমাকে বললেন, চলেন আমরা ফাইন্যান্স মিনিস্টার সাহেবের কাছে যাই। তখন সাইফুর রহমান সাহেব ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। উনি আমাকে নিয়ে গেলেন, আমি গেলাম ওনার কাছে। সাইফুর রহমান সাহেবের কাছে যাওয়ার পথে বললেই উনি বললেন, না আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা কিচ্ছু দিতে পারবো না, তোমরা যাও। কোকো উঠলো না, বললো কিছুক্ষণ বসে বললো, চাচা না দিলে হবে না, এটা আমাদের দেশের ক্রিকেট উন্নয়নের ব্যাপার, দিতে হবে। তো উনি বললেন, কী উন্নয়ন, কী করতে চায়? তো কোকো আর আমি বললাম যে আপনি এনএসসিকে ডাকেন, ডাকলে ওনারা আপনার বুঝিয়ে দেবে। উনি সাথে সাথে এনএসসিকে ডেকে, সেক্রেটারিকে ডেকে শুনে সব কিছু উনি আমাদের টাকা দিয়েছিলেন। তো এইভাবে আমরা চেষ্টা করেছি সব জায়গায়। আপনি যদি ইসে যান, এই ক্রিকেটের কোনো সর্বোচ্চ বা কোনো একটা দায়িত্বে যান, সেটা রাজনৈতিক মুক্ত থাকবে আগামীতে যদি আপনি যান? সেটা ইনশাআল্লাহ ডেফিনেটলি থাকবে, যদি ইচ্ছে করেন তাহলে সম্ভব। এবং সেই পরিবেশটা আনা দরকার, সেটা সম্ভব, ডেফিনেটলি সেই পরিবেশটা আনতে হবে, আনলে আপনি পারবেন। এটা রাজনীতি মুক্ত কোন। এখন যদি প্রাইম মিনিস্টার বলেন যে না আমি সাকিবকে ডেকে আনো, ওকে আমি এমপি মেম্বার পার্লামেন্ট করতে চাই, ওকে একটা গাড়ি দিতে চাই, একটা ফ্ল্যাট দিতে চাই, তাহলে তো রাজনীতি মুক্ত করা যাবে না। তাহলে হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশে সেই দিন এসছে যে দিনে ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত রাখা সম্ভব, বা সেই পরিবেশটা তৈরি করতে হবে। 100% সম্ভব। এটা আমরা করেছি। আপনি দেখেন বিগত দিনে আমাদের টেনিয়রের সময়, আপনি দেখেন, আপনি খুঁজে পাবেন না এরকম। আগামী তো সেই দিনটা আসছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।